আমেরিকার যে অস্ত্রভান্ডার সেটা প্রায় শেষের পথে। এই পারমাণবিক অস্ত্রের যে চাবি বা যে কোড, সেটা ডোনাল্ড ট্রাম্প তার কাছ থেকে চেয়েছিল, কিন্তু জেনারেল কেইন তাকে বলে যে না, আমি এটা দিতে পারবো না। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। এবং এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন বা আমেরিকা যেটা করছে, সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করছে যে নেটোর ভেতরে কোন কোন দেশের সাথে তার সম্পর্ক ভালো করা উচিত। আমেরিকা এবং ইসরায়েল একেবারে প্রায় কোণঠাসা অবস্থায় আছে। আমেরিকার বেস কিন্তু এখনো তুলে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু ধ্বংস করা সম্ভব হয়েছে। অন্তত পক্ষে 70% ধ্বংস হয়েছে। ইরান আজকে এই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন একটা মুখ বাঁচিয়ে কোনো রকমে এই যুদ্ধটা শেষ করা, এটাই হচ্ছে বাস্তব। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন ইরান যুদ্ধের একটা নতুন মোড় নিয়েছে। সেই নতুন মোড় হলো একতরফাভাবে যুদ্ধবিরতির যে মেয়াদ ছিল সেই মেয়াদ বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরানের সভ্যতাকে গুঁড়িয়ে দিতে চাইছিলেন, ইরান দেশটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে সরে এসে তিনি একতরফাভাবে ইরানের মিটিংয়ে গড় হাজির থাকার কারণে তিনি কিন্তু এই সময়টাকে বাড়িয়ে দিয়েছেন একতরফাভাবে এবং অনির্দিষ্টকালের জন্য। দুটি বিষয় এখানে ইম্পর্ট্যান্ট, একতরফা এবং অনির্দিষ্টকালের জন্য। এই বিষয়টির গুরুত্বটা কি, এই ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এ নিয়ে আমরা কথা বলবো অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে। সিডনি থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সিডনি শহর থেকে। তো এই যে আমেরিকা একতরফা একটা যুদ্ধবিরতির ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে আসলে ট্রাম্প কি বার্তা দিতে চাইলেন? যুদ্ধবিরতির এই যে একতরফা ঘোষণাটা, এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা কিন্তু আমেরিকার উদ্যোগেই। ইরান কিন্তু এই যুদ্ধবিরতি সম্পর্কে প্রথম থেকেই কোনো কথা বলেনি, এবং এটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধবিরতির সম্প্রসারণ বলতে পারি আমরা। অর্থাৎ প্রথমে একবার যুদ্ধবিরতি হয়েছিল, তারপরে দ্বিতীয় যুদ্ধবিরতি হলো। এখন ডোনাল্ড ট্রাম্প এটাকে অনির্দিষ্টকালের জন্য এটা বাড়িয়েছেন। তো এই বাড়ানোর কারণটা, বেশ কয়েকটা কারণ আছে এবং সেই কারণগুলো আমি 1, 2, 3, 4 এইভাবে আমি তুলে ধরতে চাই আমাদের শ্রোতা দর্শক মণ্ডলীর কাছে। প্রথম হচ্ছে যে এই গত পরশু আগে একটা মিটিং হয়, ন্যাশনাল সিকিউরিটি টিম মিটিং। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমেরিকার যে অস্ত্রভান্ডার সেটা প্রায় শেষের পথে না হলেও প্রায় 45% থেকে 50% ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সুতরাং বিশেষ করে ক্ষেপণাস্ত্র, নানা ধরনের ক্ষেপণাস্ত্র আমেরিকার আছে ভান্ডারে। তো আমি এক এক করে ওগুলো বলতে চাই না, কিন্তু মোট ভান্ডারের প্রায় 45 থেকে 50% শেষ হয়ে গেছে। সুতরাং সামরিক বাহিনীর যারা উচ্চ পদস্থ অফিসার এবং জেনারেলরা, তারা এই মিটিংয়ে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এখন যদি আমরা তৃতীয়বার যদি যুদ্ধ শুরু করি এবং সেটা প্রচন্ড আকারে যদি তীব্রতা নিয়ে যদি আমরা সেই যুদ্ধ শুরু করার কথা ভাবি, তাহলে কিন্তু আমাদের যে অস্ত্রভান্ডার আছে সেটা নিঃশেষ হয়ে যাবে। এবং এটা নিঃশেষ হলে আমাদের যে স্ট্র্যাটেজিক যে দুর্বলতা, সেটা এত বেশি ফুটে উঠবে। বিশেষ করে যদি আমরা মাথায় রাখি তাইওয়ান থেকে শুরু করে চীন এবং ওই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার যে অবস্থানটা, শক্তিশালী অবস্থান, সেটা খর্ব হবে। সুতরাং তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এই পুনরায় যুদ্ধ শুরু না করার, এবং সেই কারণে এই একতরফা একটা যুদ্ধবিরতি দিতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্প। এখানে একমাত্র অপোজিশন ছিল, যিনি বিরোধিতা করেছিলেন, তিনি হচ্ছেন পিট হেগসেট।
এবং পিট হেগজের বিরোধিতা করলেও তার এই বিরোধিতা ডোনাল্ড ট্রাম্প মেনে নেননি এবং জেনারেলদের কথাই তিনি শুনেছেন। এখানে আরেকটা ঘটনা হচ্ছে যে জেনারেল কেইনের সাথে, যিনি সার্বিক সামরিক বাহিনীর প্রধান, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে এই পারমাণবিক অস্ত্রের যে চাবি বা যে কোড, সেটা ডোনাল্ড ট্রাম্প তার কাছ থেকে চেয়েছিল, কিন্তু জেনারেল কেইন তাকে বলে যে না, আমি এটা দিতে পারবো না। এই না দেওয়ার কারণটা হচ্ছে যে এই জেনারেলরা যারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে ডোনাল্ড ট্রাম্পকে চেনে এবং জানে, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে খামখেয়ালি নেতৃত্ব এবং তার ভারসাম্যহীনতার যে সমস্ত বহিঃপ্রকাশগুলো ঘটছিল, তাতে তারা স্বস্তি বোধ করেনি যে এই কোডটা যদি দেয়া হয় তাকে, তাহলে তিনি কি সিদ্ধান্ত নেবেন এবং আমাদের উপরে কি সিদ্ধান্ত চাপিয়ে দিবেন। এটা হচ্ছে একটা কারণ, জেনারেলদের বিরোধিতা, এবং তারা বিক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে না, এই আক্রমণটা সঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে যে 40 দিন ধরে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে কিন্তু এটা প্রতীয়মান হলো যে আমেরিকার যে আত্মবিশ্বাস ছিল, প্রচন্ড আত্মবিশ্বাস যে তাকে কেউ হারাতে পারবে না, এবং 2 দিন বা 3 দিনের মধ্যেই ইরানের পতন ঘটবে, তার যে রেজিম আছে, তার যে ক্ষমতাসীন যারা আছে, সরকার যে ক্ষমতায় আছে, তাদেরকে উৎখাত করা সম্ভব হবে। এইরকম একটা হিউব্রিস নিয়ে বা এই আত্মপ্রত্যয় নিয়ে আমেরিকা কিন্তু যুদ্ধ শুরু করেছিল। মানে অনেকটা প্রস্তুতি না নিয়েও এটা চাপিয়ে দিয়েছিল ইসরায়েল, এবং সেইভাবে যুদ্ধে গেল। আর আমেরিকার ভিতরে একটা অহমিকা বোধ আছে যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, এবং বাকি যে সমস্ত জাতিগোষ্ঠী আছে বা দেশ আছে তারা নিকৃষ্ট, এবং তাদের কোনো ওইভাবে মানে খুব একটা নিকৃষ্ট দৃষ্টিকোণ থেকে তাদেরকে দেখা হয়। সুতরাং এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলের এবং আমেরিকার যে উদ্দেশ্য, সেখানেও কিন্তু একটা অসামঞ্জস্য বা একটা ভিন্নতা ছিল। সুতরাং সেটাও কিন্তু এই যুদ্ধের মানে এই 40 দিনের যুদ্ধের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা লক্ষ্য করার প্রয়োজন। সুতরাং এইগুলো মিলিয়ে 40 দিনের যুদ্ধের যে রেজাল্টটা, সেটা তারা উপলব্ধি করতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্প না পারলেও ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হয়েছে যে আমরা এই 40 দিনের যুদ্ধে আমরা জয়লাভ করিনি, আর ইরান টিকে আছে। তার অর্থই হচ্ছে ইরান অন্ততপক্ষে জয়ের মুখ দেখতে শুরু করেছে। এটা হলো 2। 3 নম্বর হলো যে অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ বলে একটা কথা আছে। এটাকে ইংরেজিতে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে দেখা যাচ্ছে যে যত বড় শক্তিশালী দেশই হোক না কেন, তারা ক্ষুদ্র দেশের কাছে পরাজিত হচ্ছে, এবং এটা বিশেষ করে লক্ষণীয় আমেরিকার গত 20-40 বছর ধরে যে যুদ্ধ করেছে বা যুদ্ধে নিয়োজিত হয়েছে, তার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করে দেখি। যেমন দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন আমেরিকা নানা যুদ্ধে জড়িয়ে পড়ে, বিশেষ করে কোরিয়ার যুদ্ধ 1951 থেকে 1953 এবং ভিয়েতনাম যুদ্ধ 1963 থেকে 1973, এই দুটো যুদ্ধে কিন্তু একটা মোকাবেলা করতে হয়েছে প্রক্সির মাধ্যমে হলেও সোভিয়েত ইউনিয়ন এবং চীনকে। সুতরাং সেখানে কিন্তু একটা সমপরিমাণ শক্তির ভারসাম্য ছিল। কিন্তু তারপরে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখন থেকে আমরা যদি লক্ষ্য করি 1991 সাল থেকে, তাহলে আমরা দেখব যে আমেরিকা যে সমস্ত যুদ্ধ বা সংঘর্ষে লিপ্ত হয়েছে, সেখানে প্রতিটা ক্ষেত্রেই তারা পরাজিত হয়ে ফিরে এসছে, এবং সেটা ক্ষুদ্র দেশের বিরুদ্ধেই হোক, মাঝারি শক্তির দেশের বিরুদ্ধেই হোক, তারা কোনোভাবেই সেখানে জয়লাভ করতে পারেনি। উদাহরণগুলো দেখি। একটা হচ্ছে সার্বিয়া। নেটো সাথে আমেরিকা মিলে 1991 সালে 78 দিন ধরে বোমা বর্ষণ করলো। 24শে মার্চ এই বোমা বর্ষণ শুরু হয়েছিল 1991 সালে। ফলাফল হলো কি
যে বিভিন্ন ইয়েটা টুকরো টুকরো হলো, কিন্তু আমেরিকা বা নেটো যে জয়লাভ করেছে সেটা তার সেখানে কোনো উল্লেখ আমরা পাই না। আফগানিস্তানে 2001 সালে আক্রমণ করলো, 20 বছর কি 21 বছর ধরে যুদ্ধ করে বা তারপরে পরাজিত হয়ে ফিরে আসতে হলো। ইরাকে 2003 সালে ঠিক একই ঘটনা ঘটলো। লিবিয়াতে মনে আছে আমাদের 2011 সালে গাদ্দাফিকে হত্যা করলো। তারপরে প্রায় 3 মাস ধরে বোমা বর্ষণ করেও আহ, 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 করেও কিছু করতে পারলো না, ধ্বংস করলো দেশটাকে। কিন্তু আমেরিকা যেটা চেয়েছিল সেটা পারেনি। লিবিয়া এমন একটা ফেইল্ড স্টেটে পরিণত হলো যে সেটাতে আমেরিকা যা চেয়েছিল সেটাও পায়নি। আর যদি সোমালিয়া, সেটা হচ্ছে সবচেয়ে বড় আঘাত। সেটা হচ্ছে 1993 সালে। সেখানে আমেরিকা এই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সেখানে যে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে গিয়েছিল, এবং সেটা 1993 সালে, এবং সেখানে 18 জন সোলজার, আমেরিকান সোলজার মারা যায়, 84 জন আমেরিকান সোলজার আহত হয়, এবং তাদের তিনটা হেলিকপ্টার সোমালি যারা বিদ্রোহী তারা ডাউন করে। এটা একটা সাংঘাতিক রকমের পরাজয়। এবং আমার মনে আছে তখন এই সৈন্যদের মৃতদেহ দড়িতে বেঁধে গাড়িতে করে তারা টেনে হেঁচড়ে এই মোগাদিশু শহরের ভেতরে তাদেরকে ঘোরাচ্ছিল। এর পরপরই প্রেসিডেন্ট ক্লিন্টন বাধ্য হলেন সেখান থেকে উইথড্র করতে। এরপরে ইয়েমেনের ঘটনাও দেখেন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা এবং গালফ দেশ মিলে আক্রমণ করলো। তারপর ফলাফল কি হলো? আমেরিকাকে পরাজয় বরণ করে তাকে ফিরে আসতে হলো। সুতরাং এই অ্যাসিমেট্রিক যুদ্ধটা আজকের দিনের একটা বৈশিষ্ট্য, এবং সেখানে এই যুদ্ধে হারা বড় শক্তির জন্যে পরাজয়টা প্রায় একেবারে নির্ধারিত হয়ে আছে আমরা বলতে পারি। সুতরাং আমেরিকা ইরানে যেটা করলো, এবং যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, যে সেখানে যে আমেরিকা যেভাবে নাস্তানাবুদ হয়েছে, ইরানও কিন্তু নাস্তানাবুদ হয়েছে, সেটা কোনো সন্দেহ নেই। তার বিল্ডিং আক্রমণ করে তার ধ্বংস করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে নানা অবকাঠামো সব অনেক ধ্বংস করেছে আমেরিকা। কিন্তু আমেরিকাও তো পরাজিত হয়েছে সেখানে। আমেরিকা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল, সেখানে তার কোনোটাই সে পূর্ণ করতে পারেনি, লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারেনি। সুতরাং এই সমস্ত পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়ে একতরফাভাবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রলম্বিত করা ছাড়া তার অন্য কোনো পথ ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে যে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, তার ভেতরে অনেক দুর্বলতা আছে, এবং যেভাবে তাড়াহুড়ো করে এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে অংশগ্রহণ করতে অনেকটা বাধ্য হয়েছিল আমেরিকা, তার ফলাফল হচ্ছে এই যে আজকে সে ইরানের হাতে নাস্তানাবুদ হচ্ছে, এবং ইরান কিন্তু এখন যে জয়ের যে একটা আভাস সেটা তারা দেখতে পাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের এই একতরফা যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে দিয়ে। আপনি যেমনটা বলছিলেন যে আমেরিকার দুর্বলতার বিষয়টা এখন পুরোপুরি জনসমক্ষে চলে আসছে, বিশ্বের সবাই বুঝতে পারছে যে আমেরিকার দুর্বলতা আসলে কোথায়। কিন্তু ইতিমধ্যে আমেরিকা যে জায়গায় নাক গলিয়েছে, যেমন ভেনেজুয়েলার শাসককে তার বাসভবন থেকে তুলে নিয়ে এসে রাতের অন্ধকারে নিজের দেশে বিচার করছে। আপনার ইউক্রেনে সে দীর্ঘ সময় ধরে গত 4 বছর ধরে নাক গলিয়ে বসে আছে। আপনার তাইওয়ান আছে, এর মধ্যে সেই গ্রিনল্যান্ড দখলে নেওয়ারও একটা পায়তারা কষছে বা তা ঘোষণা দিয়ে সে কিন্তু থেমেও নেই। তো এই যে যারা আমেরিকার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হচ্ছে, এরা আমেরিকার এই যে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে যে দুর্বলতাটা টের পেল, এ থেকে কি মানে তাদের জন্য মানে শিক্ষাটা আসলে কি আছে? আমরা যখন বলি যে আমেরিকা দুর্বল একটা তার দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছে, তার অর্থ এই না কিন্তু যে আমেরিকার তার শক্তি হারিয়েছে। আমেরিকা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দেশ। তার অর্থনৈতিক দিক থেকে বলি, তার সামরিক বাহিনীর দিক থেকে বলি, তার ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক যে যে অবস্থা, এবং
তার আরো অন্যান্য যে সমস্ত দিক আছে যে যেগুলো একটা দেশকে ধনী করে এবং একটা দেশকে শক্তিশালী করে, তার সবকিছুই আছে কিন্তু, এবং যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ডেপথ, সেটা কিন্তু আমেরিকার আছে। প্রচন্ড বড় একটা সে বড় একটা দেশ, তার রিসোর্সের কোনো অভাব নেই, তার প্রাকৃতিক যে সম্পদ এবং তার যে সেখানে যে টপোগ্রাফি যেটাকে বলি, যে ভূমির যে গঠন, সবকিছু মিলিয়ে, এবং সমুদ্র, দুই দিকে সমুদ্র, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, সব মিলিয়ে কিন্তু আমেরিকা অত্যন্ত শক্তিশালী একটা দেশ, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু আমেরিকার শক্তিশালী এই অবস্থানকে বেশ কয়েকজন প্রেসিডেন্ট, বিশেষ করে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন, এমনকি আমি বলবো এমনকি আরো দুই একজনের নাম আমরা উল্লেখ করতে পারি, যেমন বারাক ওবামা থেকে শুরু করে আরো কয়েকজন, এরা তাদের এই শক্তিটাকে ভালো করে ব্যবহার করতে পারেনি। আপনি লক্ষ্য করে দেখেন, যখন ইসরায়েল যখন গাজায় যখন গণহত্যা করছে, তখন জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে আলিঙ্গন করছেন এবং তাকে সমস্ত কিছু সাহায্য, সহযোগিতা এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করার অঙ্গীকার করছে। এটাতে আমেরিকার যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু মানে প্রাথমিকভাবে বোঝা যায় না, কিন্তু এখন দেখেন এই যে ইরানকে আক্রমণ করার পরে সেই ক্ষতিটা কিন্তু এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সারা বিশ্বই কিন্তু আজকে আমেরিকার যে দুর্বলতা এবং আমেরিকা যে নৈতিকভাবে তা একটা অধপতনের ভেতরে গেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের হাতে এবং জো বাইডেনের হাতে, সেই দিকটা এখন কিন্তু ফুটে উঠছে। আপনি যে উদাহরণটা দিলেন, ভেনেজুয়েলার উদাহরণ বা এমনকি কিউবার উদাহরণ নিতে পারি এবং ইউক্রেনের উদাহরণ নিতে পারি, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমেরিকার দুর্বলতাগুলো ফুটে উঠছে। যতটুকু না ভেনেজুয়েলায়, যতটুকু না কিউবায়, তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে ইরান এবং ইউক্রেন। এখন আমি মনে করি যে ইরানের কেসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন যদি আমেরিকা যদি আগামীকাল যদি কিউবাতে আক্রমণ চালায়, তাহলে আমরা কি আশা করতে পারি যে ইরানের মতো সেখানে প্রতিরোধ গড়ে উঠবে? আমার সন্দেহ আছে। এটা হতে পারে যে হ্যাঁ, তারা অবশ্যই একটা গেরিলা যুদ্ধের ভেতরে যেতে পারে, কিন্তু এমনও তো হতে পারে যে তাদের ভেতরে, নেতৃত্বের ভেতরে এমন কিছু উপাদান আছে বা এমন নেতা আছে যারা আমেরিকার সাথে একটা চুক্তি করতে পারে বা তাদের সাথে সহযোগিতা করে মানে যেটাকে বলে বিশ্বাসঘাতকতা, সেটাও করতে পারে, সেটা করার সম্ভাবনা আছে। এমনকি গ্রিনল্যান্ড থেকে শুরু করে আইসল্যান্ড বা এই যে ইউরোপীয় মহাদেশের ভেতরেও যে যদি আজকে যুদ্ধ পরিচালনা করে আমেরিকা বা আক্রমণ করে গ্রিনল্যান্ড বিশেষ করে, তাহলে কি আমরা মনে করতে পারি যে ইউরোপের প্রত্যেকটা দেশ তার বিরুদ্ধে দাঁড়াবে? আমার সে ব্যাপারে সন্দেহ আছে। এর অর্থ হচ্ছে যে ইরান এমন একটা দেশ, এটা হচ্ছে তার জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যখন আমেরিকা এবং ইসরায়েল যখন তাকে আক্রমণ করে, এবং এই জীবন মরণের মুখোমুখি যখন একটা জাতি হয়, আসে বা দাঁড়ায়, তখন কিন্তু তার যে শক্তি, সেই শক্তি ক্রমান্বয়িকভাবে বৃদ্ধি পায় এবং এমন জায়গায় পৌঁছায় যে ঠিক আছে, আমাকে মেরে ফেলতে চাও, তাহলে আমিও সেইভাবে মরিয়া হয়ে আমিও প্রতিশোধ দেব। আর দ্বিতীয় কথাটা যেটা আমরা বারবার বলি বা আমি বারবার বলার চেষ্টা করেছি, যে ইরান একটা সম্পূর্ণ একটা ভিন্ন সভ্যতা। এই সভ্যতার ভিত্তি হচ্ছে শিয়া ধর্ম, এবং এই শিয়া ধর্মের যে শক্তি, সেটা কেউ উপলব্ধি করতে পারেনি, এবং উপলব্ধি করতে পারেনি এই কারণে যে শিয়ার ভেতরে যে মার্টারডম, যে আমি মৃত্যুকে আমি মনে করি যে এটা একটা পুরস্কার, এই দিকটা আমরা কখনোই বুঝতে পারি না। এটা কিন্তু সুন্নি ধর্মের ভেতরেও, সুন্নি শাখার ভেতরে এত বেশি তীব্রতা নিয়ে কিন্তু নেই যেটা আছে এই শিয়া ধর্মের ভেতরে। এটা একটা দিক, এবং এটা আমেরিকা কখনোই বুঝতে পারেনি। এবং শুধু আমেরিকাই বলি কেন, ইউরোপের বা এই যে পশ্চিমা সভ্যতা নামে যে আমরা অঞ্চলকে বলি, যে পশ্চিমা বিশ্ব,
তারাও কিন্তু এই দিকটা, ধর্মীয় এই দিকটা কিন্তু তারা বুঝতে পারেনি। এটা হচ্ছে একটা বড় কারণ কেন ইরান ডিফারেন্ট। তার থেকে আরো বড়, সম্ভবত আরো একটা বড় কারণ যে হঠাৎ করে দেখা গেল যে ইরানের যে স্ট্র্যাটেজিক যে দিক, সেটা হচ্ছে যে তার ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক যে মানে তার যে ভূমি, সেখানে পাহাড় পর্বত থেকে শুরু করে নদী নালা থেকে শুরু করে এটা একটা সম্পূর্ণ একটা ভিন্ন অবরোধপূর্ণ একটা জায়গা, যেখানে শত্রু প্রবেশ করার আগে অন্তত পক্ষে 10 বার ভেবে চিনতে সে একটা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত আমেরিকা নেয়নি। এমনকি এটাও বলছে আমেরিকা যে হরমুজ প্রণালী ইরান যে বন্ধ করে দিতে পারে সে সম্পর্কেও তারা নাকি আগে ভাগে চিন্তা করেনি। ঠিক যেভাবে তারা চিন্তা করেনি যে গালফ দেশগুলোকেও ইরান আক্রমণ করতে পারে। এর কারণ ছিল এই যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এবং ইসরায়েল তারা কিন্তু ভেবেছিল যে 2 বা 3 দিনের ভেতরেই কিন্তু ইরানের যে রেজিম, যে সরকার, সেটা কোল্যাপস করবে। সুতরাং হরমুজ প্রণালী বন্ধের প্রশ্ন আসে না, বা গালফ স্টেটগুলোর উপরে যে হামলা ইরান করতে পারে সেটারও কোনো প্রশ্ন আসে না। সুতরাং এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যে দেখা গেল যে না, প্রতিরোধটা অনেক বেশি বড় ইরানের ক্ষেত্রে, এবং সেই কারণেই কিন্তু আজকে আমেরিকার এই দুর্বলতাটা ইরানের ক্ষেত্রে অত্যন্ত প্রকটভাবে দেখা দিল। এবং আমি যদি বলি যে এটা কি একটা নতুন যুগের সৃষ্টি করছে, বা ইরান কি এমন একটা শক্তিশালী পরাশক্তির পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিনা, বা তার ভূকৌশলগত যে রাজনীতি ওই অঞ্চলে আছে এবং বিশ্বব্যাপী আছে, সেখানে ইরান কি অত্যন্ত শক্তিশালী একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে? সেটা করতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে না, ইরানের সেই সামর্থ্য এখনো পর্যন্ত নাই যে সে এককভাবে একটা বড় শক্তি হয়ে দেখা দিতে পারে। যদিও তার এই স্ট্র্যাটেজিক দিকগুলো, যে ভূকৌশলগত যে দিকগুলো, সে অত্যন্ত সুচারুভাবে এবং সুন্দরভাবে সেগুলোকে সে ব্যবহার করতে পেরেছে। সুতরাং আমেরিকার এই যে দুর্বলতাগুলো যেটা আমরা লক্ষ্য করে দেখছি, সেই দুর্বলতা কিন্তু আমি মনে করি কেবলমাত্র ইরানের ক্ষেত্রেই খাটে, কিন্তু অন্য জায়গায় এটা খাটে কিনা সেটা আমি বলতে পারবো না, বা দৃঢ়ভাবে আমি সেটা দাবি করতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকার দুর্বলতা কিন্তু আরো অন্য জায়গায়। লক্ষ্য করে দেখার বিষয় যে আমেরিকা কিন্তু তার যে মিত্র দেশগুলো ছিল তাদের সাথে একেবারে সম্পর্কটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কারণেই শুধু না, হোল আমেরিকার যে অ্যাটিটিউড, যেটা তাদের যে ব্যবহার, যেটা বা তারা যেভাবে চিন্তা ভাবনা করে, সেটাও কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে বা অবদান রেখেছে। যেমন ধরুন, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। নেটোর শক্তিও, বা শক্তি বলি না, নেটোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাও প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। নেটোর জেনারেল সেক্রেটারি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিল, এবং সেই মিটিংটা কতটুকু যে মানে হীনমন্যতার ভেতর দিয়ে শেষ হয়েছিল সেটা কল্পনা করা যায় না। ডোনাল্ড ট্রাম্প মার্ক রুটে, যিনি হচ্ছেন নেটোর জেনারেল সেক্রেটারি, তাকে এমনভাবে অপদস্থ করেছে সেখানে। এবং এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, বা আমেরিকা যেটা করছে, সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করছে যে নেটোর ভেতরে কোন কোন দেশের সাথে তার সম্পর্ক ভালো করা উচিত, কোন কোন দেশকে সম্পূর্ণভাবে তার দৃষ্টি থেকে বাইরে রাখা উচিত, এইরকম একটা লিস্ট করছেন তিনি। এটা হচ্ছে নেটোর দিক থেকে যদি আমি চিন্তা করি। অন্য দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দিকে দেখেন, অনেকেই কিন্তু স্পেনের দিকে তাকিয়ে আছে আজকে স্পেনের যে দৃষ্টান্ত, সেটার স্পেন যে আজকে চীনে যে স্পেনের প্রধানমন্ত্রী আজকে চীনে যে সেখানে 17টা কি 18টা চুক্তি সই করেছে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনীতি থেকে শুরু করে সাংস্কৃতিক, তারপরে সম্পদ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে প্রায় 17টা চুক্তি সে সই করেছে। এই চুক্তিটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কাঠামোতে সই করা বা এটাকে বাস্তবায়ন করা
সম্ভব হচ্ছিল না স্পেনের ক্ষেত্রে। সেই জন্যে স্পেন কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নকে পাশ কাটিয়ে সে চীনের সাথে মৈত্রীর একটা বন্ধন সৃষ্টি করতে যাচ্ছে। সুতরাং আমেরিকার যে দুর্বলতা বা সমস্যাগুলো, যে আগে যার উপরে সে রিলাই করতে পারত, নির্ভর করতে পারত, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, তারা এক কথায় আমেরিকার পাশে দাঁড়াতো। নেটো এক কথায় আমেরিকার পাশে দাঁড়াতো। আজকে সেই অবস্থাটা নেই। আর আরেকটা খবর আমি একটু আগেই জানতে পারলাম, সেটা হচ্ছে যে আমেরিকা চিন্তা ভাবনা করছে যে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বলে যেটা আছে, যেটা 2002 সালে ইটালিতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কোর্টে এই কোর্টটা যে কাজটা করে সেটা হচ্ছে যে গণহত্যা কোথায় হচ্ছে, হিউম্যানিটির বিরুদ্ধে কোনো অপরাধ হচ্ছে কিনা, এবং যুদ্ধ অপরাধ এটা কোথায় কোথায় ঘটছে, এই দিকগুলো তারা তদারকি করে এবং তার বিচারের ব্যবস্থা করে। আমেরিকা এর সদস্য না, আরো অনেকেই সদস্য না, কিন্তু ট্রাম্প এখন বলছে যে তা এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সমস্ত ধারা আছে সেই ধারাগুলো পরিবর্তন করতে হবে। তার অর্থ হচ্ছে যে গণহত্যার কোনো বিচার করতে পারবে না সে, যুদ্ধ অপরাধের বিচার করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে বিশেষ করে পিট হেগসেট, সে কিন্তু যে যুদ্ধ অপরাধ করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে থ্রেট করেছে, হুমকি দিয়েছে ইরানকে, সেটা কিন্তু একটা গণহত্যা করার একটা হুমকি। সুতরাং এই সমস্ত মিলিয়ে আজকে আমেরিকা এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে জানিয়ে দিচ্ছে যে তোমরা এগুলো তোমাদের ধারা থেকে তোমরা অপসারণ করো, তা নাহলে আমরা তোমাদের সাথে কোনো সহযোগিতা করব না। তার মানে আমেরিকার দুর্বলতা দেখেন প্রত্যেকটা ইনস্টিটিউশনাল লেভেলে, মানে আন্তর্জাতিক ইনস্টিটিউশন লেভেলেই কিন্তু এটা ছড়িয়ে পড়ছে। আমেরিকার আজকে ইউনাইটেড নেশনসের যে অবস্থা, যেটা সেখানেও কিন্তু আমেরিকার দুর্বলতাগুলো কিন্তু ফুটে উঠছে। আমেরিকা এবং ইসরায়েল একেবারে প্রায় কোণঠাসা অবস্থায় আছে, এবং সেখানে তাদের সমর্থনে, এমনকি আজকে তো যেটা বললাম, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপ, যদি আমি সমষ্টিগতভাবে যদি ধরি, তারাও কিন্তু আজকে আমেরিকার পেছনে নেই। সুতরাং আমেরিকার এই দুর্বলতাটা গুলো ঠিকই প্রকাশ পাচ্ছে, এবং এই দুর্বলতা কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসলো। সুতরাং ইরানকে আমরা 3 চিয়ার্স দিতে পারি এই জন্যে, এর জন্যে, তাই না? কিন্তু এর অর্থ অবশ্য এই না যে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, এবং আমেরিকা যদি আজকে গ্রিনল্যান্ড আক্রমণ করে বা কিউবা আক্রমণ করে, তাহলে ঠিক ইরানের মতোই সেখানে সে প্রতিরোধের মুখোমুখি হবে। এইরকম আশা করাটা আমি মনে করি ভ্রান্ত একটা ধারণা। কিন্তু আমেরিকা যে ইরানের ক্ষেত্রে যে অত্যন্ত নাজুক অবস্থায় আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে একটা স্থিতাবস্থা চলছে যুদ্ধবিরতির নামে, এইটা কি আবার একটা নতুন যুদ্ধে মোড় দেবে, বা অন্য কিভাবে এই যুদ্ধের যে পরিবেশটা, এটার ইতি টানা যাবে কিভাবে বলে আপনি মনে করছেন? এটা একটা মানে সাংঘাতিক রকমের প্রশ্ন, এবং এটার উত্তর দেওয়া যে কত কঠিন সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, বা আমাদের দর্শক শ্রোতারাও কিন্তু বুঝতে পারছে। সেটা হচ্ছে এই যে আমেরিকার কি দাবি ছিল। আমেরিকা চেয়েছিল রেজিম চেঞ্জ করতে, এবং রেজিম চেঞ্জ যদি করতে পারত, তাহলে তার বাকি যে 3টা মূল উদ্দেশ্য, একটা হচ্ছে যে নিউক্লিয়ার যে এনরিচমেন্ট আছে সেটা ইরান থেকে তুলে নিয়ে আমেরিকা সেটাকে কবজা করবে, জব্দ করবে। এটা হচ্ছে এক। হুতি থেকে শুরু করে আরো অন্যান্য ইরাকে এবং লেবাননে হিজবুল্লাহ যে বাহিনী আছে এবং যারা যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে, তাদের থেকে ইরান যেন সমর্থন তুলে নেয়। আর চতুর্থ হচ্ছে যে মিসাইল সিস্টেম যেটা ইরান ডেভেলপ করেছে, সেই মিসাইল সিস্টেমটাকে খর্ব করতে হবে, এবং তার পাল্লা, মানে তার যে সীমানা যতদূর যেতে পারে সেটা নিয়ন্ত্রণ করতে হবে 1000 কিলোমিটার বা 800 কিলোমিটারের মধ্যে। এর কোনো দাবি কিন্তু
এর এর কোনো উদ্দেশ্যটাই কিন্তু আমেরিকা আমেরিকা বাস্তবায়ন করতে পারেনি। এখন অন্য দিক থেকে আমি যদি ইরানের দিক থেকে দেখি, তাহলে ইরান নিউক্লিয়ার তার যে প্রসিদ্ধীকরণ বা উৎকর্ষীকরণ যেটাই বলি না কেন, এনরিচমেন্ট যেটাকে বলে, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে। সেটা সম্পর্কে আমি একটু পরে আসি। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার বেস তারা চায় এখান থেকে তুলে নিতে। আমেরিকার বেস কিন্তু এখনো তুলে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু ধ্বংস করা সম্ভব হয়েছে। অন্তত পক্ষে 70% ধ্বংস হয়েছে আমেরিকার বেস। সেটা কাতারে বলি, সেটা বাহরাইনে বলি, সেটা কুয়েতে বলি, সেটা ইউনাইটেড আরব এমিরেটসে বলি, বা এমনকি সৌদি আরবেও বলি। এখানে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল এবং যে অবকাঠামো ছিল, সেটার 70% ইরান ধ্বংস করতে পেরেছে। স্যাংশন, ইরানের উপরে যে স্যাংশন ছিল সেটা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়নি বা আমেরিকা তুলে নেয়নি, কিন্তু তেলের ক্ষেত্রে কিন্তু স্যাংশনটা তুলে নিতে বাধ্য হয়েছে, যেহেতু তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বব্যাপী। সুতরাং আমেরিকা কিন্তু ইরান তেল এক্সপোর্ট করতে পারে, এই যে আগে যেটা পারতো না সেটা কিন্তু তুলে নিয়েছে। সুতরাং এবং চতুর্থ হচ্ছে যে হরমুজ প্রণালী একটা নতুন উপাদান হিসেবে এখানে যোগ হয়েছে ইরানের ক্ষেত্রে। ইরান আজকে এই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে কিন্তু হরমুজ প্রণালী নিয়ে কেউ কিন্তু ভাবেনি। সেখানে জাহাজ চলাচল নির্বিঘ্নে চলেছে, ইরানের কোনো কর্তৃত্ব সেখানে ছিল না। অথচ এই যুদ্ধের কারণে আজকে ইরান সেখানে টোল বসাবে বা বসিয়েছে, এবং প্রতি জাহাজ প্রতি $2 মিলিয়ন করে সে চার্জ করবে, এবং শুধু সেটাই না, সেই টাকাটা পরিশোধ করতে হবে ইউয়ানে বা চাইনিজ কারেন্সিতে, ডলারে না। সুতরাং পেট্রো ডলারকেও কিন্তু এখানে একটা বড় আঘাত করেছে ইরান। সুতরাং ইরানের দিক থেকে আমি যদি দেখি, তাহলে তার যে সমস্ত দাবিগুলো সেখানে কিন্তু সে অনেক বেশি অ্যাচিভ করেছে, অনেক বেশি পেয়েছে। সুতরাং ইরান কিন্তু যে নেগোসিয়েশনই হোক না কেন ভবিষ্যতে, সেই নেগোসিয়েশনে ইরান অনেক বেশি শক্তিশালী অবস্থান থেকে আমেরিকার মুখোমুখি হবে। এটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। এখন আলোচনা কি হতে পারে? আলোচনার বিষয়বস্তু হতে পারে একটাই, কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন একটা মুখ বাঁচিয়ে কোনো রকমে এই যুদ্ধটা শেষ করা, এটাই হচ্ছে বাস্তব। এবং সেই বাস্তবতা কেন, সেগুলো আমরা আলাপ করেছি। যে আমেরিকা যে একটা কর্নার্ড হয়ে আছে সেটা কিন্তু আসলেই সত্যি, এবং সবাই কিন্তু স্বীকার করছে এটা, এবং আমেরিকান জেনারেলরাও কিন্তু বুঝতে পারছে সেটা। সুতরাং তাহলে কি আছে? তাহলে একটাই মাত্র উপায় আছে, যে এই পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে যদি কোনো আলোচনার সূত্রপাত করা যায়, এবং সেটার তো আলোচনা হয়েছিল। যেমন 2015 সালে বারাক ওবামার নেতৃত্বে একটা JCPOA, যেটাকে বলে ইরান নিউক্লিয়ার ডিল, আসলে তার পুরো নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম অফ অ্যাকশন, এটা হচ্ছে JCPO। তো সেখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2015 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এরা মিলে একটা চুক্তিতে পৌঁছায় যে ইরানের সামনে কি করণীয়, বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে। সেখানে বলা হয়েছিল যে ইরান, তুমি বেসামরিক ক্ষেত্রে তুমি তোমার এই বিশুদ্ধীকরণ বা প্রসিদ্ধীকরণ করতে পারো ইউরেনিয়াম, এবং সেটা হবে কেবলমাত্র 3.67%, তার বেশি যেতে পারবে না, এবং তুমি 300 কেজির বেশি তুমি রাখতে পারবে না, এবং এটা 15 বছর পর্যন্ত তুমি রাখতে পারবে 300 কেজি ইউরেনিয়াম। এবং এটা কোন কোন জায়গায় রাখতে পারবে তুমি? একটা হচ্ছে নাটাং, এবং সেখানেই তুমি উৎকর্ষী সাধন করতে পারবে, এবং সেটাও কিন্তু 15 বছর পর্যন্ত।
দ্বিতীয় হচ্ছে ফোর্ডো বলে যে একটা জায়গা, সেখানে কিন্তু তুমি এনরিচ করতে পারবে না, সেখানে তুমি ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে কিন্তু এনরিচ করতে পারবে না। আর একটা জায়গা হচ্ছে আরাক, এবং সেখানে হেভি ওয়াটারের যে ব্যবস্থাটা আছে, সেই হেভি ওয়াটারের একটা লিমিটেশন দেওয়া হয়েছিল। সুতরাং এইরকম একটা ব্যবস্থা 2015 সালে এই কয়েকটা দেশ মিলে এবং ইরানের সাথে মিলে একটা চুক্তি হয়। এবং ইরান কি পেল এর থেকে? ইরান যেটা পেল সেটা হচ্ছে স্যাংশন রিলিফ, যেটাকে বলে ইরানের উপরে স্যাংশন তুলে নিল। সেটা কিন্তু আমেরিকা সম্পূর্ণ তুলে নেয় নাই, ইউরোপীয় ইউনিয়ন প্রায় 90% তুলে নিয়েছিল, কিন্তু 10% মতো রেখে দিয়েছিল। সুতরাং এইরকম একটা অ্যারেঞ্জমেন্টে ইরান রাজি হয় এবং সেইভাবে যে IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যারা এই অ্যাটমিক পারমাণবিক যে সমস্ত দেশ পারমাণবিক এক্সপেরিমেন্ট করছে বা গবেষণা করছে, তাদের উপরে একটা তদারকি। এবং এই IAEA কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইরানের প্রত্যেকটা এই গবেষণা কেন্দ্রগুলো প্রতি মাসে একবার করে ভিজিট করতো, সেখানে ক্যামেরা ছিল, এবং তারা কিন্তু অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে সবসময় যে ইরান যে সমস্ত ওয়াদা করেছে, প্রতিজ্ঞা করেছে, সেটা প্রত্যেকটা তারা পালন করে যাচ্ছে। সুতরাং এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়ে এলেন, তখন 2018 সালের 8ই মে তিনি ইউনিল্যাটারালি একতরফাভাবে ঘোষণা করলেন যে এই চুক্তি আমি মানি না, JCPOA মানি না, কারণ এটা আমেরিকার নিরাপত্তার জন্য একটা হুমকি, সুতরাং নতুন করে JCPOA করতে হবে, এবং সেই কারণেই কিন্তু সংকটটা শুরু হয়েছিল। সুতরাং আজকের যে অবস্থাটা আছে ইরানের, সেটা হচ্ছে যখন এই 2018 সালে ডোনাল্ড ট্রাম্প উইথড্র করলো JCPOA থেকে, তখন ইরান শুরু করলো ওই উৎকর্ষী সাধন, এবং উৎকর্ষী সাধন করার ফলে 2025 সালের যে হিসাবটা আমরা দেখছি, সেখানে আমরা লক্ষ্য করে দেখছি যে ইরানের এখন 400 কেজি ইউরেনিয়াম আছে, যেটা 60% উৎকর্ষীকরণ হয়ে আছে, এবং এই 60% দিয়ে কিন্তু একটা অ্যাটমিক বোমা তৈরি করা যায়, কয়েকটা অ্যাটমিক বোমা তৈরি করা যায়। আরো আছে 300 কেজি, যেটা উৎকর্ষীকরণ করা হয়েছিল 20%। আরো আছে 5%, প্রায় 5.5 টন, তার মানে 5,500 কেজি। আরো আছে 2% উৎকর্ষীকরণ, সেটা হচ্ছে 2.2 টন, তার মানে হচ্ছে 2200 কিলোগ্রাম। এই হচ্ছে এখন বর্তমানে ইরানের আছে। এখন এই জায়গায় ইরান হয়তো বলতে পারে যে ঠিক আছে, আমি বিশেষ করে এই যে 400 কেজি 60% যে উৎকর্ষীকরণ ইউরেনিয়াম তার হাতে আছে, সেটা আমি কিছুটা ডাইলিউট করতে পারি, তরলীকৃত করতে পারি, করে আমি এই 60 থেকে নামিয়ে আমি 20 বা 15 এইরকম একটা লেভেলে নিতে পারি, এবং সেটাই কিন্তু প্রমাণ হবে যে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না। সুতরাং এইরকম একটা দৃষ্টিকোণ থেকে যদি আমেরিকা যদি অত্যন্ত নিষ্ঠাবান হয়ে এবং একটা ট্রাস্ট বিল্ড করার মধ্য দিয়ে যদি ইরানের সাথে যদি নেগোশিয়েট করে, তাহলেই কিন্তু সম্ভব এই যুদ্ধের পরিসমাপ্তি, এবং সে যুদ্ধটা যেন আর তীব্র আকার না নেয়, আবার যেন যুদ্ধটা ফিরে না আসে। সেটা ইরানের জন্য কল্যাণকর নয়, আমেরিকার জন্য তো নয়, কারণ আমেরিকার দিকে আমি যদি তাকাই, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন, এই যুদ্ধটা কিন্তু আমেরিকার মানুষ কিন্তু এই যুদ্ধকে পছন্দ করেনি, তারা সমর্থন করেনি। প্রায় 60 থেকে 65% মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে। 1, 2 হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বেসটা ছিল, যেটাকে বলে মেগা বেস, মেক আমেরিকা গ্রেট এগেন, সেখান থেকে যত প্রমিনেন্ট যারা ছিল, যেমন টাকার কার্লসন থেকে শুরু করে মার্গারেট গ্রিন এবং আরো অন্যান্যরা, তারা কিন্তু তার থেকে সরে দাঁড়িয়েছে এবং ঘোষণা দিয়েই সরে দাঁড়িয়েছে, এবং তারা বরঞ্চ বলছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করো।
আমরা জনমতকে আমরা বিভ্রান্ত করেছি, আমাদেরকে ক্ষমা করো। সুতরাং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বিপদে আছে, বিশেষ করে নভেম্বরের যে নির্বাচন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন, সেই নির্বাচনে যদি ভরাডুবি খান তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প ইমপিচ হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প এমন কর্নার্ড হয়ে যাবেন, একঘরে হয়ে যাবেন, বা এক মানে এমন একটা পরিস্থিতিতে পড়বে যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি প্রথম দফায় এবং দ্বিতীয় দফার প্রেসিডেন্সির সময়, সেই ডোনাল্ড ট্রাম্পকে আমরা পাবো না, এবং এতে আমেরিকারও ভাবমূর্তি নষ্ট হবে। সুতরাং একমাত্র পথ হচ্ছে যে ইরানের সাথে বসে এবং রাশিয়া এবং চীনের সাথে আলাপ করা, এবং আরো অন্যান্য যে সমস্ত বৃহৎ শক্তি আছে তাদের সাথে আলাপ করে একটা শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে এবং সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান করা। আপনি লক্ষ্য করে দেখেন যে এই আলোচনায় কারা কারা অংশ নিচ্ছে। আলোচনায় অংশ নিচ্ছে উইটকফ, কুশনার এবং জেডি ভ্যান্স। কুশনারকে একবার ঘোষণা দিল যে সেই হবে এই আলোচনার নেতা। এটা কল্পনা করা যায়? তার কোনো কূটনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই। উইটকফেরও কোনো কূটনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। এরা হচ্ছে ব্যবসায়ী, এটা রিয়েল এস্টেট, এরা ফটকাবাজি করে, এটা মানুষকে ধোঁকা দিয়ে একজন আরেকজনের কিভাবে ক্ষতি করা যায় বা কিভাবে জমি দখল করে সেখানে বিল্ডিং করা যায়, এইভাবেই তারা কিন্তু বড় হয়েছে। এবং জেডি ভ্যান্স কি করেছে? তারও কিন্তু কোনো এইরকম কোনো অভিজ্ঞতা নেই যে সে একটা বড় কূটনীতিক এবং সে ইরান সম্পর্কে ভালো জানে এবং তার দ্বিতীয় ভাষা জানার অবশ্যই প্রয়োজন আছে। সে কি ফার্সি ভাষা জানে? কিন্তু দেখা যাচ্ছে যে স্টেট ডিপার্টমেন্ট বলে যেটা আছে, যাদের দায়িত্বই হচ্ছে কূটনীতি করা, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা, তারা কিন্তু সম্পূর্ণ নীরব। এই যে আপনার মার্কো রুবিওর, তার কোনো ভূমিকা এখানে আমরা লক্ষ্য করছি? কোনো ভূমিকা নেই। তার মানে যে কূটনৈতিক মহল আছে আমেরিকার, এবং তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান, তাদেরকে ব্যবহার করছে না, ব্যবহার করছে তার জামাতাকে, তার বন্ধুকে, উইটকফকে, কুশনার তার জামাতা, আর ব্যবহার করছে জেডি ভ্যান্সকে। সেটাও কিন্তু জেডি ভ্যান্সকে পচানোর জন্য, যেন মার্কো রুবিও যেন 2008 সালে যেন 2028 সালে যেন সেই যেন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়। সুতরাং এইরকম একটা ষড়যন্ত্রমূলক একটা অত্যন্ত মানে গভীরভাবে চিন্তা করে কোনো কিছু না করা, এবং একটা মাথায় আসলো, হ্যাঁ আমরা কুশনারকে আমরা দায়িত্ব দিলাম সেখানে আলোচনা করার, এইরকম ভাবে তো আলোচনা হয় না। সুতরাং আমেরিকাকে ভেবে দেখতে হবে যে আসলেই সে সিরিয়াস কিনা, এটা এই আলোচনাকে সে সত্যিই গুরুত্ব দিয়ে দেখছে কিনা, এবং সেই মনোভাবটা যদি ইরান বুঝতে পারে তাহলেই ইরান এই আলোচনা সভায় যোগ দেবে। ধন্যবাদ আপনাকে চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।